আমরা যাচ্ছি পুলগা গ্রামে। কালগা, পুলগা, তুলগা তিনটি ছোট ছোট মিষ্টি গ্রাম পার্বতী ভ্যালিতে অবস্থিত হিমাচল প্রদেশের, ভারতের হিমাচল প্রদেশের। তো এখন আমরা যাচ্ছি পুলগা গ্রামে, যেটি তার নৈসর্গিক সৌন্দর্য এবং কাঠের হোমস্টের জন্য বিখ্যাত। পুলগা গ্রামটি চারদিক থেকে ঘন দেওদার গাছ দ্বারা সন্নিবেশিত। এছাড়া চারদিকে শুধু আপেল বাগান এবং অনেক ধরনের জলপ্রপাত, ছোট বড়, আর পাথুরে পাহাড়। এক নৈসর্গিক সৌন্দর্য। প্রকৃতিপ্রেমীদের জন্য পুলগা একটি ছোটোখাটো স্বর্গ। এখানে আসলে পরে আপনি বুঝতে পারবেন প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। ভূমি থেকে প্রায় 2500 মিটার উচ্চতায় অবস্থিত এই পুলগা গ্রাম। আপনাকে নিচ থেকে হেঁটে উপরে উঠতে হবে পাথুরে পাহাড়ের গা বেয়ে ছোট ছোট রাস্তা বয়ে গেছে, হাঁটার রাস্তা। সেই রাস্তা বেয়ে আপনাকে উপরে উঠতে হবে। আর মানুষ তাদের মালামাল বহনের জন্য সাধারণত ঘোড়া ব্যবহার করে, যদি ওজন বেশি হয়ে থাকে। আর অল্প স্বল্প ওজন, মোটামুটি ওজন, সেটা এখানকার কিছু মানুষ আছে, তারাই এগুলি বহন করে। এটাই তাদের পেশা। পুরুষরাও করে, নারীরাও করে। প্রতিদিন প্রচুর টুরিস্ট আসে এখানে। দিনটিতে বৃষ্টি পড়তেছিল, তাই আমরা ছাতা মাথায় দিয়ে বের হচ্ছিলাম। তো এখানে বৃষ্টি হলে সাধারণত সবাই এক ধরনের পাতলা রেইনকোট পরে, কারণ আপনি যতটা সম্ভব পারবেন হাত ফাঁকা রাখবেন। যে কোনো সময় যে কোনো সাপোর্টের জন্য আপনার হাতের ব্যবহার হতে পারে। তো রেইনকোটটাই এদিক থেকে বেশ উপকারী। এছাড়া আপনার হাতে একটি ট্রেকিং স্টিক রাখবেন। ট্রেকিং স্টিক আপনাকে উপরে উঠতে এবং নিচে নামতে সাহায্য করবে। পাহাড়ি রাস্তায় উপরে উঠতে কষ্ট বেশি হয়। তো তখন যদি আপনার হাতে একটি স্টিক থাকে, সেটা আপনাকে বেশ সাহায্য করবে। তবে নামার সময়ও দেখা যায় আপনার হাঁটুতে, পাহাড়ি রাস্তায় যখন নামতে যাবেন তখন আপনার হাঁটুতে বেশ জোর পড়বে। তো তখনও দেখা যায় আপনার যদি কোনো হাতে লাঠি থাকে, সেই লাঠিটা আপনাকে বেশ সহায়তা করবে, বেশ উপকার করবে। আপনার পায়ের উপরে চাপটা কমিয়ে দেবে। তাই ট্রেকিংয়ের ক্ষেত্রে হাতে একটি ট্রেকিং স্টিক, তারপরে একটি ব্যাগ রাখবেন সাথে, যে ব্যাগে আপনার জলের বোতল, তারপরে রেইনকোট, কিছু শুকনো খাবার, বিস্কিট বা অল্প সামান্য নুডলস, এবং ব্যাটারি অবশ্যই নেবেন মোবাইলের জন্য, এক্সটার্নাল চার্জার, এক্সটার্নাল পোর্টেবল ব্যাটারি। এছাড়া আপনার সাথে নিতে পারেন একটি টর্চ লাইট, যদি কখনো রাত হয়ে যায় ফিরতে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো খাবার সবসময় অবশ্যই রাখবেন। ট্রেকিং করতে গেলে আপনার পেটে খিদে থাকলে ট্রেকিং করতে পারবেন না। আপনার কষ্ট আরও দ্বিগুণ হবে, আর মনে হবে আপনি পড়ে যাচ্ছেন বা আপনি নিজেকে হারাচ্ছেন। তাই ট্রেকিং করার আগে অবশ্যই খেয়ে বেরোবেন এবং সাথে বেশ খাবার রাখবেন, যে খাবার আপনি পথে বারবার খেতে পারেন। শুকনো খাবার, রান্না করা খাবার, যেটাই হোক একটি ব্যাগে পিছনে রেখে দেবেন। এক্ষেত্রে পরোটা বেশ উপকার দিতে পারে। পরোটা বা ব্রেড, যে কোনো ধরনের ব্রেড, যেগুলো অনেকক্ষণ যাবত আপনার পেটে থাকবে এবং আপনাকে এনার্জি দেবে। তারপরে মিষ্টি জাতীয় খাবার, যেমন সলিড মিষ্টি বা চকলেট বা মিষ্টি জাতীয় অন্য যে কোনো খাবার। সুগার আপনার ইনস্ট্যান্ট এনার্জি দেবে। তারপরে কলাটাও ইনস্ট্যান্ট এনার্জি দেবে। সাথে অন্যান্য ফলও রাখতে পারেন। এছাড়া কিছু ড্রাই ফ্রুট রাখতে পারেন, বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম। যখন আপনার পেটে খিদে থাকবে না, তখন আপনার ট্রেকিং করতে খারাপ লাগবে না। যত আপনার বাজেট ট্রেকিং হোক না কেন, যতটা পাহাড়ি রাস্তা যতটাই খাড়া হোক না কেন, আপনার অতটা খারাপ কখনোই লাগবে না। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। এখানকার বাড়িগুলো খুবই সাজানো গোছানো। এরা প্রচণ্ড হাইজিন মেনটেন করে এবং প্রচণ্ড পরিচ্ছন্ন থাকে। দেখবেন বাড়িঘর, আশপাশ, চারপাশ। পাহাড় অদ্ভুত সুন্দর, আসলেই পাহাড় সুন্দর। আমার পাহাড়কেই বেশি ভালো লাগে। পাহাড়ের কাছেই বারবার ফিরে যেতে ইচ্ছা করে। পাহাড়ের বাতাস, পাহাড়ের গন্ধ,
পাহাড়ের পরিবেশ, পাহাড়ের বৃক্ষরাজি, পাহাড়ের মানুষ, পাহাড়ের প্রকৃতি, পাহাড়ের মাটি, পাহাড়ের বৃষ্টি, পাহাড়ের জলপ্রপাত, সব কিছু মিলিয়ে পাহাড় অতুলনীয়। আমি পাহাড় থেকে চলে আসছি এখন, কিন্তু মনে হচ্ছে আমি বারবার যদি ফিরে যেতে পারতাম সেই পাহাড়ে, যেই পাহাড়ের সাথে রচিত হয়ে আছে হাজারো গল্প, হাজারো মুহূর্ত। এগুলি পাহাড়ের স্ট্রবেরি। এগুলো আকারে ছোট হয়, কিন্তু স্বাদ এবং গন্ধ অরিজিনাল বড় স্ট্রবেরি হয় তার মতোই। এগুলি বন্য পরিবেশে নিজে নিজে হয়ে আছে, কেউ এগুলি রোপণ করেনি। তো আমি মন ভরে প্রাণ ভরে এই পাহাড়ের বন্য স্ট্রবেরি তুলে তুলে খাই এবং অদ্ভুত এক স্বাদ অনুভব করি। পৃথিবীর প্রথম দিকের ফল এরকমই হতো, অপূর্ণ, যেটা আমরা এখন দেখতে পাই সেরকম না। এই স্ট্রবেরি, এটা অরিজিনাল স্ট্রবেরি, এটা ওয়াইল্ড পরিবেশে হয়। আর আমরা যেটা বাজারে দেখতে পাই অনেক বড়, সেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফল। তেমনইভাবে যে আমরা যে কলাটা খাই, সে কলাটাও, এখন যে কলাটা খাই সেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের একটা বিবর্তিত রূপ। তো প্রথম দিকে যে কলাটা পাওয়া যেত বন্য পরিবেশে, সেটা অনেক বিষযুক্ত হতো। আর এখন যে আমরা কলাটা খাই, কোনো রকম বিষ সেটা থাকে না। যতদিন পাহাড়ে ছিলাম ততদিন আমার জীবনে ছিল না কোনো নাগরিক যন্ত্রণা, কোনো পিছুটান, কোনো অচেনা মায়া, কোনো জীবনের জটিল হিসেব। কেবল ঘুরিয়ে বেরিয়েছি এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত। পাহাড় কেন ভালো লাগবে না? এই পাহাড়ে নেই কোনো নাগরিক ব্যস্ততা, নেই কোনো কোলাহল, নেই কোনো যানজট, নেই কোনো মানুষের ভিড়, নেই কোনো নাটকীয়তা, নেই কোনো ফেক চরিত্র, নেই কোনো সস্তা রাজনীতি, যেটা আমাদের দৈনন্দিন জীবনকে করে তুলছে অতিষ্ঠ। এই পাহাড়ে গেলে আমি খুঁজে পাই আমাদের আদিম মানুষের, প্রথম মানুষের জীবন, তাদের জীবনের গন্ধ। তারা এরকম পরিবেশেই বেঁচে থাকতো, প্রকৃতির প্রতিকূলতার সাথে যুদ্ধ করে, লড়াই করে, এবং যে জীবনে ছিল না কোনো ভেজাল। জীববিজ্ঞান বা এভলিউশন সায়েন্সে আমরা নিয়ান্ডারথাল, হোমো ইরেক্টাস, হোমো ডেনিসোয়ান্স, এরকম আরও অনেক মানুষের অনেক প্রজাতির কথা শুনেছি। আবিষ্কৃত মানুষের 23টি প্রজাতির মধ্যে 24টি প্রজাতির মধ্যে 23টি এক্সটেইন হয়ে গেছে, শুধু হোমো সেপিয়েন্সটা আমরা টিকে আছি। তো এইরকম যখন পাহাড়ে হাঁটছিলাম একা এবং নির্জনতার সাথে, আশেপাশে কেউ নেই, তখন আমার তাদের জীবন, সেই নিয়ান্ডারথাল, সেই ইরেক্টাস, হোমো ডেনিসোয়ান্স, তাদের কথা মনে পড়ে। বা আমাদেরই হোমো সেপিয়েন্সের প্রথম দিককার মানুষ, তাদের কথা খুব বারবার মনে পড়তেছিল। আমরা দেখা যায় সে আদিম যুগের মানুষের সম্পর্কে জেনেছি বইয়ে পড়ে বা কিছু ইউটিউবের ডকুমেন্টারি দেখে, যেগুলা বিভিন্ন গল্প বা বিভিন্ন ফসিল ফুয়েলের সাক্ষ্য থেকে পাওয়া উপাত্তর ভিত্তিতে করা। কিন্তু ওয়াইল্ড লাইফ, বন্যজীবন কেমন হতে পারে বা কেমন হয়, সেটা বুঝতে হলে এই পাহাড়ে যেতে হবে। আমি হাঁটছিলাম আর
আদিম যুগের মানুষের গুহা খুঁজতেছিলাম। আদিম যুগের মানুষ গুহায় বসবাস করত। তখনকার সময়েও তাদের পরিবার ছিল, কেবল ছিল না বর্তমানের এত জটিলতা, এত হিসেব। একবার এক লেখকের একটা উক্তি শুনছিলাম যে যখন আপনি কোনো স্পেস যানে করে পৃথিবীর বাইরে যাবেন এবং নিজের চিন্তার জগৎটাকে স্পেস যান যেমন ভয়েজার 1, ভয়েজার 2 এর সাথে নিজের চিন্তার জগৎটাকে কানেক্ট করবেন। তো ভয়েজার যখন মহাশূন্যে বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ায়, তখন আর যদি আপনার মনটাকে সেভাবে ছুটাতে পারেন এবং সেই জায়গা থেকে, সেই মহাশূন্য থেকে পৃথিবীকে দেখতে পারেন, পৃথিবীর কথা চিন্তা করতে পারেন, তখন বর্তমান পৃথিবীর অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবননীতি, জীবনের জটিলতা, এ সব কিছু তুচ্ছ মনে হবে, সব কিছু ফিকে মনে হবে। অথচ জাগতিক জীবনে এই বিষয়গুলির, জাগতিক মোহ, মায়া, লালসা, প্রতিপত্তি, সম্পত্তি, এগুলোর আবেগ, এগুলোর ভূমিকা বা এগুলোর গুরুত্ব এতটাই বেশি যে এর বাইরে মানুষ নিজেকে কল্পনা পর্যন্ত করতে পারে না তার অস্তিত্ব। আমাদের চারদিককার সিস্টেম এমনভাবে ওতপ্রোতভাবে একটা নেট ম্যাট্রিক্সের মতো করে একটা নেট বিছিয়ে রাখছে যে আপনি চাইলেই সেই নেটের বাইরে বেরোতে পারবেন না। নেটের বাইরে যাওয়া মানে আপনি সামাজিক মানুষের সমাজ থেকে বিচ্যুত। কিন্তু এমনটি তো হওয়ার কথা ছিল না, এমনটি ছিলও না পৃথিবী। একটু আগে যে কুকুরটি দেখছিলাম, সেটাকে দেখে প্রথমে আমাকে শিয়াল মনে হয়েছিল এবং কাছে গিয়ে দেখি এর চেহারা শিয়ালের মতো, রংটাও শিয়ালের মতো, কিন্তু আবার পশমগুলো কুকুরের মতো। আবার শিয়াল একটু ধূর্ত হয়, কিন্তু কুকুরটা ধূর্ত না, কুকুরটা বেশ পোষ্য। তো পরবর্তীতে মনে হলো এটা হয়তো শিয়াল কুকুরের ক্রস প্রোডাক্ট, হয়তো একটি শিয়াল একটি কুকুরের বিয়ে হয়েছিল এবং তার পরবর্তীতে এই প্রাণীটি জন্ম নিয়েছিল। আমি প্রথমে এটাকে শিয়াল ভাবের কাছে যেতে ভয় পাই, কারণ শিয়াল কামড় দেওয়ার সুযোগ থাকে। তো এইটা বললাম এই কারণে, আমাদের আদিম যুগে যখন আমরা বসবাস করতাম, আমাদের কাছাকাছি গোত্রের মানুষ, যেমন হোমো নিয়ান্ডারথাল, হোমো ইরেক্টাস, হোমো ডেনিসোভান্স, হোমো বাসিলিস, এদের সাথে, তো এই বিভিন্ন গোত্রের মানুষদের সাথেও ক্রসিং হতো, মানে বিয়ে হোক বা না হোক এদের মধ্যে মিলন হতো এবং সেই মিলনে উন্নত প্রজাতির বাচ্চা জন্মগ্রহণ করত। মানুষের জিন গবেষণা করে দেখা গেছে আমাদের ডিএনএতে 5% নিয়ান্ডারথালদের ডিএনএ বর্তমান। এর মানে কি, আমাদের পূর্বপুরুষের কারো না কারোর সাথে, মানে পূর্বপুরুষ মানে মানুষ, হোমোসেপিয়েন্সের পূর্বপুরুষদের সাথে হোমো নিয়ান্ডারথালদের মিলন হতো এবং হোমো ইরেক্টাসেরও দেখা যায় 1% বা 2% ডিএনএর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। তার মানে এই বিভিন্ন প্রজাতির মানুষের সাথে মিলন হতো, মিলনে উন্নত বাচ্চা জন্মলাভ করত। আমাদের বর্তমান পৃথিবী ধর্ম, রাজনীতি, অর্থনীতি, হিংসা, বিদ্বেষ, এগুলো দ্বারা পরিপূর্ণ। ধর্মের বিষয়টা এতটাই আঁকড়ে পড়ে আছে, এটা তো পুরা পৃথিবীটাকেই বলতে গেলে একটা নরক বানিয়ে ফেলছে। মানুষের মধ্যে বিভেদ, হিংসা, বিদ্বেষ এগুলো ছড়াচ্ছে, মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতেছে। আরে ভাই, যেখানে হোমো ডেনিসোভান্স, হোমো নিয়ান্ডারথাল, হোমোসেপিয়েন্স এরা একে অপরকে গ্রহণ করত পার্টনার হিসেবে, স্ত্রী হিসেবে, প্রেমিকা হিসেবে, প্রেমিক হিসেবে, সেখানে মানুষ হয়ে আমরা কত ভাগ করে ফেলতেছি। কেউ খ্রিস্টান, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ জৈন, কেউ বুদ্ধ, কেউ শিখ, আরও কত কি। এবং শুধু সেটাই না, একে অপরের সাথে আমরা দেখা যায় একসাথে থাকি না, বিয়ে করতে চাই না, তারপরে অন্যভাবে হামলা করে বসি, মেরে ফেলতে চাই। তো পাহাড়ে গেলে তখন আমরা যদি টুকটাক এইসব বিষয় নিয়ে একটু পড়াশোনা করি বা আগ্রহ থাকে, তখন আমরা এই বিষয়গুলো রিসেম্বল করতে পারবো। যেমন আমি তো ভেবেছি, যখন পাহাড়ে ছিলাম এরকম গুহা দেখছি, ঝর্ণা দেখছি, তো মনে হয়েছে
যে আমারই কোনো পূর্বপুরুষ হয়তো এখানে ছিল, এখানে বসবাস করতে আসলেই ছিল। সে হয়তো বা হোমো সেপিয়েন্স, হয়তো বা হোমো ডেনিসোভান্স, হয়তো বা হোমো ইরেক্টাস, যেটাই হোক সে আদিম মানুষ ছিল। এবং তারও আগে যদি যাই, যখন মানুষের অস্তিত্ব ছিল না, মানুষের আগের যে প্রাথমিক যে অবস্থা, ইঁদুরের মতো দেখতে এক ধরনের প্রাইমেট যারা বসবাস করতো ডাইনোসরদের সময়। তো ডাইনোসররা দেখা যায় খুব হিংস্র ছিল এবং এরা ভূমিষ্ঠ থাকতো। এদের ভয়ে ওই আমাদের সেই দেখা যায় যাদের থেকে আমাদের বিবর্তনের শুরুতে আমরা যেরকম ছিলাম আর কি, সেই ডাইনোসরদের সময় এক ধরনের প্রাইমেট যা দেখতে ইঁদুরের মতো কিন্তু আকারে একটু বড়। তো তারা মাটির ভিতরে গর্ত করে লুকিয়ে থাকতো, যাতে করে ডাইনোসর তাদের দেখতে না পায় এবং মেরে ফেলতে না পারে। তো ডাইনোসরদের অস্তিত্বও ছিল, এবং ডাইনোসরদের অস্তিত্ব দেখা যায় বিভিন্ন পাহাড়ে পাওয়া যায়। তাদের কঙ্কাল, তাদের জীবাশ্ম, তাদের দেখা যায় পায়ের ছাপ। আমি যখন দক্ষিণ কোরিয়াতে পড়াশোনা করি, এরকম একটা পাহাড়ে ঘুরতে গেছিলাম। তো সেখানে এরকম ডাইনোসরদের পায়ের ছাপ ছিল, এবং সেটা তারা বাছাই করে রেখে দিছে, গ্লাস দিয়ে বাছাই করে রেখে দিছে। তো ডাইনোসররা ছিল, সেই ডাইনোসররা ছিল দেখা যায় মেক্সিকোতে একটা উল্কাপাত হয়। সেই উল্কাপাতের কারণে মহাভূমিকম্প হয় এবং ভূপৃষ্ঠ ফেটে লাভা বেরিয়ে আসে এবং পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ ধ্বংস হয়, উদ্ভিদ জগৎ ধ্বংস হয়। বেঁচে থাকে ওই প্রাইমেট, আমাদের যারা আর কি, যাদের থেকে আমাদের শুরু, সেই প্রাইমেট, ইঁদুর শেপের প্রাইমেট, কারণ তারা মাটির নিচে লুকিয়েছিল, এবং আরও কিছু প্রাণী। এই যে আমরা যে ফড়িং দেখি, এই ফড়িংগুলা কিন্তু এক সময় ডাইনোসরের সময় অনেক বড় ছিল। বিবর্তনের ধাপে ধাপে তারা আজ ছোট শেপ নিয়ে বেঁচে আছে। তবে এদের অস্তিত্ব সেই ডাইনোসরদের সময় থেকে। তো পাহাড়ে যেতে হবে আমাদেরকে, প্রকৃতির সঙ্গে মিশতে হবে। এই পুলগা গ্রামে আমাদের এই যে ডে ট্যুর ছিল একটা, আমরা কালগা যে ভিলেজ সেটা থাকতাম। তো কালগা থেকে পুলগাটা কাছাকাছি, আমরা হেঁটে হেঁটে ছাতা নিয়ে ব্যাগ নিয়ে ঘুরতে গেলাম। ঝর্ণা, বড় বড় দেবদারু গাছের বন, তারপরে ফাঁকা পরিবেশ, বিশুদ্ধ বাতাস। আপনিও ঘুরে আসুন পুলগা গ্রাম, প্রকৃতির এক অপূর্ব নিদর্শন, ভালো লাগবেই।